সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি স্বেচ্ছায় পদত্যাগ করেননি, এমন প্রশ্ন কেউ কেউ করছেন। তাদের দৃষ্টি পদত্যাগপত্রের ভাষা ও স্বাস্থ্যগত কারণের পাশাপাশি গণভ্যুত্থান সহ আরও কিছু বিষয় উল্লেখ থাকা। এদিকে কয়েকটি রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতিকে স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী হওয়ার অভিযোগে গ্রেপ্তার ও আইনের আওতার আনার দাবি জানিয়েছে। কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান নির্বাচিত সরকারেরও সমর্থন নিয়েই এই দায়িত্ব পালন করেছেন। ফলে এমন অভিযোগ কি স্ববিরোধী বলে গণ্য হতে পারে কিনা? রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী রাজনৈতিক পর্যালোচনা নিয়ে আজকের সম্পাদকীয় রাষ্ট্রপতির পদত্যাগের রেশ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। আমি দর্শক দিবু ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন গতকাল, এবং তার পদত্যাগের পরে এবং এনসিপি এবং জামাত ইসলামে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে মামলা করার, এবং বলছে যে সে স্বৈরাচারের সহযোগী, ফ্যাসিস্টের দোষর, তারও বিচার হতে হবে। কিন্তু আমাদের সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী তো তিনি নিজেই বলেছেন যে আমার বিচারের কোনো সুযোগ নেই, আমার সব কিছু অলরেডি দায় মুক্ত করে দেওয়া আছে। এই অবস্থায় তাদের এই দাবি, এবং যেহেতু সে সরকার গঠন করেছে, উনি দাবি করেছেন যে উনি তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারটা উনি গঠন করেছেন, আমার কাছে তার কাছে শপথ পড়েছে উপদেষ্টারা, উনি সংসদ কল করেছেন, নতুন সংসদ, সব মিলে উনি মনে করছে দেশটাকে উনি গণতন্ত্রের ধারায় ফিরিয়ে এনেছেন। তো সেই ক্ষেত্রে উনাকে আমরা কতটুকু দায়ী করতে পারি? তার বিচারে যে বিরোধী দল যে তাকে বিচারের দাবি করছে, সেটা কতখানি যৌক্তিক থাকতে হবে বলে আপনি মনে করেন? বিচারের দাবি আসলে করেছে শুধুমাত্র এনসিপি, আর জামাত ইসলামের আমির বলেছেন যে জাতির ঘাট থেকে একটা স্বৈরশাসনের বোঝা নামলো, এরকম। জামাত কিছু বলেনি, বলেছে এখন সংবিধানের যে বিধান, সেই বিধান হচ্ছে রাষ্ট্রপতি থাকা অবস্থায়, যখন রাষ্ট্রপতি তার দায়িত্বে থাকবে না, তখন তিনি একজন বেসামরিক ব্যক্তি, সেই ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো আনা যেতে পারে। এখন কোন কোন বিষয়ে পুরনো কিছু ইস্যু আছে, তিনি দুদকে থাকা অবস্থায় কী করেছেন, অথবা দুটি ব্যাংকের, এস আলমের দুটি ব্যাংকের তিনি আইন উপদেষ্টা ছিলেন, সেই হিসাবে কি করেছেন, সেই হিসাবে যদি সুনির্দিষ্ট অভিযোগে কেউ দুদক কিন্তু আজকে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে, এবং BFIU যে ইন্টেলিজেন্ট ফিনান্সিয়াল ইউনিট, তারাও একটা তো অনেক গড়মিল পেয়েছে, অনেক টাকার। হ্যাঁ, সেই আমি বললাম যে সেইগুলি, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় সেরকম কোনো সংবিধান লঙ্ঘন তিনি করতেন যদি তিনি সংবিধানের বাইরে, যেমন হাসিনার সময় যদি বিএনপির কথা বলতো আর বিএনপির সময় যদি হাসিনার কথা বলতো, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা হতো। সেক্ষেত্রে অভিশংস নানা, তার বিরুদ্ধে স্টেপ নেওয়া, সেটা যেত। কিন্তু আমরা দেখলাম যে উনি হাসিনার সময় হাসিনার কথা বলেছেন, বিএনপির সময় বিএনপির কথা বলেছেন। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানে এখন রাষ্ট্রপতিকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে শুধুমাত্র তিনি সরকারের লিখে দেওয়া স্পিচটা পড়বেন, বা তিনি কোনো ফাইলে স্বাক্ষর করবেন। যদি ওনার কাছে কোনো সমস্যা মনে হয়, এখানে ঝামেলা আছে, তিনি ফেরত পাঠাতে পারেন, কিন্তু আবারও যখন পাঠাবে তখন তিনি স্বাক্ষর করবেন। এছাড়া তো এই অবস্থায়, তো অন্তত এই পদে থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে পদের কোনো ধারা লঙ্ঘন করেছেন, ধারা উপধারা লঙ্ঘন করেছেন, এমন কিন্তু অভিযোগ নেই। কিন্তু অভিযোগ থাকতে পারে তার আগের, কিন্তু তখন ক্ষেত্রে এখন প্রশ্ন আসবে, এখন যদি কোনো মামলা করা হয়, যে তাহলে আগে যখন নাকি ছিলেন তিনি দায়িত্বে, যেগুলি তিনি করেছেন, ওই সময় কেন কেউ মামলাটা করলো না? অবশ্য তখন বলা যায় যে সে হাসিনা রেজিমের যেহেতু পার্ট ছিলেন, সুতরাং সেই সুযোগ ছিল না যে কেউ দুদক তদন্ত করবে অথবা কোনো নাগরিক তার বিরুদ্ধে মামলা করবে। তো এখন যেহেতু উনি প্রাইভেট সিটিজেন, এখন রাষ্ট্রপতির দায়িত্বের আগের কোনো বিষয়বস্তু যদি থাকে, তার আয় ব্যয়, তার এটা হতে পারে, এটা কোনো সমস্যা নেই। আপনারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সদ্যবিদায়ী, আপনারা তার বিচার চাইছেন, তার বিরুদ্ধে আপনাদের অভিযোগের শেষ নেই কেন? আপনার
যখন ইন্টারিম হলো, আপনাদের দলের কিন্তু দুজন উপদেষ্টা ছিলেন, তারা ওনার কাছে শপথ পড়েছেন। এরপরে উনি সাংবিধানিক ধারাবাহিকতায় দেশ চালিয়েছে, উনি নতুন সরকারের শপথ পড়িয়েছে এবং সংসদ কল করেছে। উনি নিজে দাবি করেছেন উনি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছেন। উনি ফ্যাসিস্টের সময় নিয়োগপ্রাপ্ত হলেও উনি তার ক্লেম যে উনি এই যে গণতন্ত্র বাংলাদেশে ফিরছে, এটার পেছনে তার অনেক ভূমিকা আছে। তো যার এত বড় ভূমিকা আছে তাকে কেন আপনারা গ্রেপ্তার দাবি করছেন, দেখুন, বিচার দাবি করছেন? প্রশ্নের উত্তরটা খুব সহজ। তিনি কি এটা স্বেচ্ছায় করেছেন নাকি গণঅভ্যুত্থান তাকে এটা করতে বাধ্য করেছে? উত্তর সহজ, একদম জাস্ট ওয়ান ওয়ার্ড অ্যান্সার এখানে। ফলে দেখেন, আপনি ইন্টেনশনকে কোশ্চেন করবেন। আমি আবার আরেকটু ঘুরে প্রশ্নটা করতে পারি। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, গণঅভ্যুত্থান যদি সংগঠিত না হতো তাহলে কি এই কাজগুলো সংগঠিত হতো? মানে আপনার কি মনে হয় তার দ্বারা হতো? আরেকটু ভিন্নভাবে যদি আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন গণঅভ্যুত্থান 5 তারিখের আগ দিন পর্যন্ত সারা বাংলাদেশ অলমোস্ট মানে 1600-1500 লোকের লাশের সাক্ষী হয়েছে। তো আমরা এখানে যারা আছি আমরা সবাই তো এই সাক্ষী, এটা প্রত্যক্ষ সাক্ষী। আচ্ছা, এই সাক্ষী বা এই লাশগুলো, এই রক্তগুলো, এই আহত, এত ক্রাইসিস, এটা তিনি সচক্ষে দেখেছেন? তো দেখেন নাই? হ্যাঁ, দেখছে তো অবশ্যই। তিনি তো কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। সমাধানের উদ্যোগ তো তার টেবিলে ছিল। এবার আরেকটু ডিফারেন্ট অ্যাসপেক্টে বলি। ধরেন বাংলাদেশে বিরোধী মত দমন, বাংলাদেশে গণতন্ত্র হত্যা, বাংলাদেশে ভোটাধিকার নষ্ট, নস্যাৎ করা, রাতের ভোট, নিশিরাতের ভোট, ডামিনি নির্বাচন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার বলি আপনাকে, যেখানে সংবিধান বিরোধী দলীয় নেতার একটা ডিফারেন্ট মর্যাদা ক্ল্যারিফাই করেছে। সেখানে আমরা বিরোধী দলের একজন সম্মানিত নেত্রী, যিনি কিনা বাংলাদেশে 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা তাকে একটা নির্দিষ্ট মানে লিটারালি তাকে হোম অ্যারেস্ট হতে দেখছি। এগুলো তো রাষ্ট্রপতি দেখছেন না। আপনি আমি যদি দেখে থাকি, রাষ্ট্রপতি তো আরও কাছ থেকে দেখছেন না, তিনি দেখেন নাই। অবশ্য তিনি হোমেও থাকতে পারেন। তো উনি এত কিছু দেখে সেই সময় কিছু করলেন না। তার মানে এটার সহজ উত্তর হচ্ছে গণঅভ্যুত্থান তাকে এটা করতে বাধ্য করেছে। এটা আপনার আমাদের অর্জন। ফলে তিনি যে কথাটা বলেছেন তার এখানে কোনো অর্জন নাই। হি ইজ এ ভেরি হিপোক্রেট ম্যান। এবং তার লজ্জা হওয়া উচিত। তিনি যে কথাগুলো পরবর্তী সময়ে যেই কথাগুলো তিনি মিডিয়ায় বলেছেন, এটা তার লজ্জা হচ্ছে। আমি জানি না তিনি দেখছেন কিনা, আমরা তো তার অনেক ছোট। তার লজ্জা হওয়া উচিত যে তিনি আবার এই ক্লেমগুলো করেছেন। এই ক্লেমগুলো বেগম খালেদা জিয়ার নির্যাতনে আসছে। যেই এই অর্জনগুলো সেই বিএনপির নেতা যাকে রাজপথ থেকে গুম করা হয়েছে তার হাতে আসছে। জামাত শিবিরের যে নেতাকর্মীদেরকে গুলি করে রাস্তায় পাখির মতন মেরে ফেলা হয়েছে তাদের অর্জন আসছে। এই অর্জন 5 আগস্টে যেই ছাত্রছাত্রীরা, যেই ছেলেমেয়েরা, যেই যুবকরা, যেই নারীরা, যেই মায়েরা, যেই বাবারা তাদের সন্তানকে এগিয়ে দিয়েছেন এই গণঅভ্যুত্থান সংগঠন করার জন্য, এটা তাদের অর্জন। এই অর্জন তিনি নিজের ক্লেম করে তিনি গণঅভ্যুত্থানের সাথে আরেকটা প্রতারণা, গণঅভ্যুত্থানের সাথে তিনি আরেকটা অপমানজনক তিনি কাজ করেছেন। ফলে এখন এই কথার জন্য তার বিচার হওয়া উচিত। কারণ তিনি একজন অন্ধত্ববরণকারী লোক ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি অবশ্য পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স যেহেতু নাই, ফলে রাষ্ট্রপতির ভূমিকাটা কিঞ্চিত এরকমই থাকে বাংলাদেশে সবসময় আমরা দেখেছি। আর উনার ভূমিকা এটা ইতিহাসে, বাংলাদেশের হিস্ট্রিতে সারাটা জীবন কলঙ্কের মতন লেখা থাকবে। কারণ তার সময়ে তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন থাকা অবস্থায় এতগুলো মানুষকে প্রাণহানি হতেছে। শুধু তাই না, আমি আপনাদেরকে মনে করাই দিই, আমি জানি না, আমি জাস্ট ফর নিউট্রাল গ্রাউন্ড থেকে বলি, বাংলাদেশে খালেদা জিয়ার যে দুর্নীতির মামলা কি কার নেতৃত্ব হয়েছিল? উনি তখন দুদকে ছিলেন। ভাই, দিস আর ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইউ ক্যান নট ডিনাই। আপনি ডিনাই করতে পারবেন, আপনার সাংবিধানিক ধারাবাহিকতার গল্প বলতে পারবেন আমাদেরকে, কিন্তু আপনারা ভুলে গেলেও আমি তো বিএনপি করি না, আমরা এগুলো বলতে চাই না। ফলে দেখেন, এখানে তিনি যে তার এই কথার উত্তরটা হচ্ছে সহজ। ফলে তিনি এই কোনো কাজই স্বেচ্ছায় করেন এই, বাংলাদেশের জনগণ তার নাকে খত দেওয়ায় হচ্ছে এই কাজগুলো করাইছে। এখন তিনি যদি মানে রিয়েলিটিকে অস্বীকার করেন, তাহলে আমি যে মুজিবের ভাষায় বলতে চাই যে রিয়েলিটিটা মাইনা নাও। এরপরের কথাটা আমি আপনাকে বলি, দেখেন 72, 52, 51 যে অনুচ্ছেদ তিনি বারবার স্মরণ করাই দিচ্ছেন। দেখেন ভাই, সংবিধান আমরা একটু কম জানি, যেহেতু উনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের থেকে বেশি জানবেন, এটা তো স্বাভাবিক। সংবিধানের 52 একটা পর্যন্ত হয়তো তিনি পড়ছেন, দ্বিতীয়টা পড়েন নাই। ভাইকে আমি মানে ভেরি থ্যাঙ্কস যে ভাই এটা ক্ল্যারিটি দিয়েছেন ইতিমধ্যে। দ্বিতীয় মানে আপনি 51(2) যদি আপনি পড়েন, 51(2) কিন্তু খুবই স্পষ্ট শব্দ, সেখানে বলেছে রাষ্ট্রপতির কার্যভারকালে, হ্যাঁ, যখন দায়িত্ব ছিলেন তার উপর কোনো ধরনের ফৌজদারি আইন কার্যকর হবে না। সিআরপিসি সেখানে অ্যাবসেন্স, সেখানে নীরব থাকবে। কিন্তু আপনি তো এখন আর রাষ্ট্রপতি না,
আমরা হুসাইন মোহাম্মদ এরশাদকে আমরা জেলখানায় যেতে এরশাদের আমরা শাস্তি পাইতে দেখছি। ফলে দেখেন দিজ আর ভেগ আর্গুমেন্টস। আমরা খুবই ছোট মানুষ, তারপর আমাদেরকে এভাবে করে বলতে হয়, কারণ তিনি এই কথাগুলো বলে আমাদেরকে বলার সুযোগ করে দিচ্ছেন। আমরা বলতে চাইতেছিলাম না, হয়তো সুযোগ করে দিচ্ছেন। ফলে দেখেন তার এই এবং তার সকল দুর্নীতির হচ্ছে, আমি গভর্নমেন্টকে মানে স্বাচ্ছন্দ্যের চিত্তে আমি ধন্যবাদ জানাইতে চাই যে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে তার ব্যাপারে অভিযোগ গঠনের ব্যাপারে তারা উদ্যোগী হয়েছেন। আর একটা দাবি, এই দাবিটা নতুন না, আমি আপনাকে স্মরণ করাই দিই। 5 আগস্টের জাস্ট আফটার ডে অফ 5th আগস্ট আমরা ওই দিন থেকে কিন্তু আমরা এই দাবিগুলো করছি। এবং আপনি যে প্রশ্নটা করেছেন ওটার উত্তরটা দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে আমরা কেন শপথ গ্রহণ করলাম। দেখেন এই শপথের আমি একটু সময় নিই, আমাদের সাথে নতুন যোগ হয়েছেন স্বাগত হোসেন সায়ন্ত, উনি জি9 এর সাধারণ সম্পাদক। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টক শোতে। ধন্যবাদ সায়ন্ত ভাই। আর দেখেন ওই প্রেক্ষাপটটা আমি কিন্তু বলা জরুরি, সেটা হচ্ছে যে এটা ভুলে গেলে চলবে না যে ওই তৎকালীন প্ল্যাটফর্মটার একক সিদ্ধান্ত গ্রহণের মালিক বা কর্তা ব্যক্তি কখনোই ছাত্র সংগঠন, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন ছিল না। এবং সেনাবাহিনীর দপ্তরে সবার আগে পলিটিক্যাল পার্টিরা গিয়েছে, তারা ইন্টারনালি বসেছে, তারা ডিসিশন মেক করেছে। এবং ওই দিনের পর থেকে আমাদের সবসময়ের একটাই দাবি ছিল যে আমরা এই রাষ্ট্রপতি কোনো ধরনের কনস্টিটিউশনাল ধারাবাহিকতার গল্প দিয়েও আমরা এই রাষ্ট্রপতির কন্টিনিউশনটা চাই না। ফলে দেখেন এখন কি হয়েছে, আপনি দেখেন আজকে এসে এই যে আজকে যে রাষ্ট্রপতি গতকালকে যে পদত্যাগ করলো, এখন সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি। এই শূন্যতার কথাই তো তিনি বলছেন, হয় নাই ভাই। দেখেন এগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট। ওই যে যেটা বলছি যে অসুস্থতার কথাবার্তা বলা, তো এই নিউজগুলো তো আপনারাই করেছেন। না, ইলেকশনের আগে যদি ওনাকে পদত্যাগ করানো হতো তখন তো আমরা তো পরে দাবি করেছি। আপনারা তো আগেও করেছেন। আগে তো করেছি, আগে তো ভাই মানেনি। আমরা তো সবই খারাপ দাবি করি। আমরা তো আমাদের তো আগে তো মানেনি নাই, পরেরটাও তো মানেন নাই। আমরা তো ইলেকশনের পর দাবি করেছি। মানে শেষ কথাটা বলি, দেখেন সাংবিধানিক জটিলতা আসলে এটা জটিলতা না, এটা হচ্ছে মিটস অন ইউ। সকল পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এখন গণতান্ত্রিক একটা ধারাবাহিকতার মধ্যে আছে। কাজেই সকলে মিলে যে সিদ্ধান্তটা গ্রহণ করবে ওটাই সংবিধান, কারণ দে রিপ্রেজেন্টস দি পিপল। এর বাইরে আর কিছু নাই। আমি বারবার বলেছি সংবিধানের ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পেপারের মতন আমরা সর্বোচ্চ সম্মান দিয়েই বলি, বিকজ এটা আপনার আমার অভিমত, অভিব্যক্তি। এটা পলিটিক্যাল পার্টির অভিব্যক্তি, তারা সংসদে এটা ডিসাইড করেন। ফলে দ্যাটস ইট, এটাই, আর কিছু না। শান্ত, আমি আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির কিন্তু আরও 2 বছর মেয়াদ ছিল এবং উনি যে অসুস্থ হুট করে হয়েছেন এটা আমরা জানি যে উনি আগে থেকে অসুস্থ। উনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এই হুট করে তার এখন মনে হলো কেন যে তাকে রিজাইন করতে হবে? কোনো পেছনের কি কোনো কারণ আছে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার 2 সম্মানিত সহ আলোচক, প্রিয় মানুষ এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। অসুস্থতা তো ক্রনিক ডিজিজ একটা, এই বয়সে সবারই থাকে, অনেকেরই থাকে। তার মধ্যে সেটা আবার অ্যাকিউট এক্সাজারেশন বলি আমরা, যে হঠাৎ করে ক্রনিকটা আবার অ্যাকিউট হয়ে যায়, এরকম বেড়ে যেতে পারে। সুতরাং এটা উনি জানেন, আর ওনার চিকিৎসক জানেন, আর আল্লাহ জানেন যে আসলেই ওনার বেড়েছে কিনা। কিন্তু এটাও সত্য যে এই সময় উনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এইরকম একটা আলোচনা সংবাদ মাধ্যমে আসলো, একজন সাংবাদিক ভার্চুয়াল মিডিয়ায় লেখার পরে এটা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করলো এবং এটা নিয়ে সমালোচনা হতে থাকলো। এটাতে একটা মেন্টাল স্ট্রেসও তৈরি করে। ফলে এই মেন্টাল স্ট্রেসও তো তার অসুস্থতাটাকে বাড়িয়ে দিতে পারে। অথবা তিনি ফিল করেছেন যে এই অবস্থায় তার এটাকে আর এই সমালোচনাটা দীর্ঘায়িত হতে দেয়া উচিত হবে না, কিংবা সরকারের তরফ থেকেও আগে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, সাংবিধানিক সংকট যাতে আরও ঘনীভূত না হয়, সেখান থেকে কিছুটা হলো রেহাই পাবার জন্য ওনাকে বিশেষ পরিস্থিতিতে মেনে নিতে হয়েছিল। এবং এই মেনে নেওয়ার মধ্যে এই সময়টুকুতে অন্তত তিনি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কারো ইচ্ছার বিরুদ্ধে, কোনো শক্তির বিরুদ্ধে গাদ্দারিটা করেন নাই। গাদ্দারি শব্দটাই বললাম, গাদ্দারিটা করেন নাই, যেটা আগে তিনি করতেন। রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা হওয়ার পরেও তার অনেক বক্তৃতায় গাদ্দারি মনোভাব ছিল। এই সময়টাই করেন নাই। ফলে এই সময়টুকুর জন্য বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং আরও নতুন সংকট তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতে সহায়তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এখন এই পরিস্থিতি যখন হলো যে তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, সেটা সত্য মিথ্যা যাই হোক, এটা আলোচনায় আসার পরে তার উপর বাড়তি একটা চাপ প্রয়োগ করে, চাপ তৈরি করেছে। তিনি কিন্তু ডিনাই করছেন, তিনি বলছেন যে আমাকে কথা বলার জন্য লন্ডনে কেন যেতে হবে? দিল্লি, ঢাকা থেকে দিল্লি তো ঢাকায় বসেই কথা বলা। না, ঢাকায় বসে বলা তো সহজ না, কারণ তার দেয়ালে দেয়ালে অন্যের কান পাতা। এটা উনি বুঝেন আর না বুঝেন, এটা সত্য, চাইলেই তিনি পারতেন না।
আর সেই জন্যই আমি বলেছি এটা তার মানে কি এর সত্য- ভেতরে কোনো কনস্পিরেসি থিওরি আছে? থাকতে পারে। এটা সত্য বা মিথ্যা সেটা জানি না, সত্য মিথ্যা যাই হোক, যেহেতু এমন একটা আলোচনা উঠেছে, এটা তার জন্য বাড়তি চাপ তৈরি করেছে। পাশাপাশি তার প্রতি সরকার বা বিভিন্ন রাজনৈতিক শক্তি যারা তাকে এত কিছুর পরও মেনে নিয়েছিল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, তাদের আস্থার সংকটটাকে বাড়িয়েছে। ফলে এই দুয়ে দুয়ে চার মিলে তাকে এক সময় চলে যাওয়া ছাড়া উপায় ছিল না। এখন সেটা অসুস্থতা বাড়ার জন্য হোক বা না বাড়ার জন্যই হোক। এইবার আসেন যে তার বিচার বা বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে এবং সেইখানে সাংবিধানিক একটা দোহাই তিনি সামনে এনেছেন। আজকে কিছু সংবিধান বিশেষজ্ঞ বা আইনজীবীর ব্যাখ্যা বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়ছিলাম এবং তারা মত দিয়েছেন যে 51 1, 2, 3 সংবিধানের যেই ধারা রাষ্ট্রপতিকে রক্ষা কবচ হিসেবে কাজ করে, এটা শুধুমাত্র রাষ্ট্রপতি পদে থাকাকালীন, মানে চেয়ার যখন যখন তিনি হোল্ড করবেন, হ্যাঁ। এইখান থেকে চলে আসার পরে তার বিরুদ্ধে যে কোনো ফৌজদারি বা যে কোনো আইনানুগ ব্যবস্থা তিনি অপরাধ করলে নেওয়া যাবে। এখন তার এখানে পর্ব তো 3টা। একটা পর্ব হচ্ছে তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে একজন অখ্যাত দুদকের এক উকিল, এক চুপ্পু, শাহাবুদ্দিন নামটা তখন আমরা জানতাম না, কিন্তু আমরা চুপ্পু নামেই জানতাম। একজন চুপ্পু আছে, ঠাট্টা মশকরা করতাম যখন খালেদা জিয়ার বিরুদ্ধে ওই বিভিন্ন বিষয়ে মন গড়া অভিযোগ নিয়ে দাঁড়াতেন। উনি তখন কমিশনার ছিলেন দুদকের। সেই অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। সেই লোকটি, শেখ হাসিনার মন জয় করা কি এত সহজ? তাহলে তিনি শেখ হাসিনার মন পেলেন কি করে? নিশ্চয়ই এমন কিছু করেছিলেন, এমন কোনো অনৈতিক পথ তিনি অবলম্বন করেছেন যা দ্বারা শেখ হাসিনার মন জয় করেছেন। শুধুমাত্র শেখ হাসিনার মন জয় করে রাষ্ট্রপতি হবার জন্য কি কি করতে হয়েছে, ওইটার উদ্ঘাটন হলেই আমার ধারণা তাকে বিচারের আওতায় আনা কেউ ঠেকাতে পারবে না। দ্বিতীয় পর্ব যেটা, সেটা হলো তিনি রাষ্ট্রপতি হলেন, হওয়ার পরে ওই ফ্যাসিবাদের সময়ে এই যে 24-এর নির্বাচন এবং তার পরবর্তী এই বিভিন্ন সময়ে তার যে বক্তব্য, তার যে কথা কাজ, সেটা একটু ঔদ্ধত্যপূর্ণ ছিল। এবং বেগম খালেদা জিয়ার প্রতি তিনি আইনজীবী থাকতে দুদকের প্রতিনিধি হিসেবে যে অন্যায়টা করেছিলেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পরও তার বক্তব্য, কথা বা অন্যদের দ্বারা যে খালেদা জিয়ার উপর যে অন্যায়টা হচ্ছিল, তাতে তিনি কোনো রহম করেন নাই, তার কোনো কথায় আমরা কোনো রহম পাই নাই। সুতরাং এইটা দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব হচ্ছে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একদিকে আমাদের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে তিনি ম্যাচ করে গিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা করেছে, এটা আমাদের জন্য যেমন ভালো, এর মাধ্যমে তার নিয়োগদাতা যাদের মাধ্যমে অন্যায় প্রক্রিয়ায় অন্যায়ভাবে মন জয় করে তিনি নিয়োগ পেয়েছেন, তাদের সঙ্গে তিনি অবিশ্বাসী আচরণ করেছেন। ফলে তিনি আপাদমস্তক একজন অবিশ্বাসী মানুষ। হি ইজ নট এ ট্রাস্টওয়ার্দি পারসন। তাই আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা করেছেন, কিন্তু শেখ হাসিনা একজন অখ্যাত চুপ্পুকে যেভাবে রাষ্ট্রপতি বানিয়েছিল, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে তিনি অবিশ্বাসী আচরণ তো নিঃসন্দেহে করেছেন। ফলে তিনি মানুষ হিসেবে কোনোভাবেই কোনো কোয়ালিটিতে গ্রহণযোগ্য মানুষ হতে পারেন না। তিনি খুবই ফ্লেক্সিবল, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার মানুষ, এটা তিনি পদে পদে প্রমাণ করেছেন। সুতরাং তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো অপরাধ করে থাকেন, এমনকি রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত থাকেন, অবশ্যই সেগুলো তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। দিবু ভাই, সেটা হচ্ছে যে এই রাষ্ট্রপতি মানব জমিনের সম্পাদককে বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটা নিয়ে খুব একটা বিতর্ক হয়েছিল তৎকালীন সময়। তারপরে ওনার সঙ্গে গত মে মাসে উনি যখন লন্ডনে গেলেন, টেলিস্টারে দেখলাম যে তার সঙ্গে ফোনালাপ হয়েছিল, এই বিষয়টা সরকার জানতে পেরেছে। তো এই সব কিছু মিলে আপনার কাছে কি কোনো কনস্পিরেসি মনে হয় রাষ্ট্রপতি করছিলেন, যে কারণে সরকার তাকে খুব দ্রুত রিমুভ করলো? আচ্ছা, আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, কোনো কিছুর তো আমাদের কাছে তথ্য প্রমাণ নাই। আর মানব জমিনের সাথে আসলে এটা সাক্ষাৎকার না, এটা হলো ব্যক্তিগত আলাপচারিতা, সেটাকে উনি মানব জমিন এটা রিপোর্ট করেছে। তো সেটা উনি বলছেন যে উনি তো চলে গেলেন, পদত্যাগপত্র তো আমাকে দিয়ে গেলেন। না। হ্যাঁ, তো হয়তো সেটাই ঘটছে।
সেটা ব্যক্তিগত আলাপচারিতায় যেটা হয় সেটা উনি সেই এরপর থেকে বোধহয় উনি আর ব্যক্তিগতভাবে আর কাউকে ডাকেননি এই গল্পগুজব করার জন্য। যাই হোক, এখন দুইটা বিষয়, একটা হলো যে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে এর ভিতরে কোনো রকম ষড়যন্ত্র আপনি খুঁজে পান কিনা? ষড়যন্ত্র পাই কিনা, যেহেতু তথ্য প্রমাণ নাই। এখানে বিএনপি শুরু থেকে একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি এটা ব্যক্তি না, এটা প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রতিষ্ঠান হিসাবে মানে এখন এই কাঠামোতে আমরা রাষ্ট্রপতি, যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি রাষ্ট্রপতি হন, বিএনপির সময় ব্যাপক মানে ভুল হচ্ছে সরকারের, উনি কি বিবেকের তাড়নে উনি স্টেটমেন্ট দিতে পারবেন, বক্তব্য দিতে পারবেন? পারবেন না। যদি ওইরকম যদি রাষ্ট্র সংস্কার ওনারা যেটা বলেন, রাষ্ট্রপতির যদি একটা ইন্ডিভিজুয়াল থাকে, ক্ষমতা থাকে, পাওয়া থাকে, তাহলে তছনছ করে দিতে পারে সরকারকে। আমাদের এখানেও পারে, সেটা একদম এক্সট্রিম পর্যায়ে যদি একটা গণঅভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থান হয়, এরকম একটা ক্রাইসিস যেটা হইল সেটা। এখানে এখন যদি বিএনপির কথা ধরি আমরা, উনি ব্যক্তি না, প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগতভাবে যেটা শান্ত ভাই বলছেন, প্রতিষ্ঠানগতভাবে কী কী করছে, তখন তো তিনি আর মানুষই না, ব্যক্তি না, শুধু প্রতিষ্ঠান ওয়ার্ক করতেছে। মানে প্রধানমন্ত্রীর পক্ষে একটা, আজকে তো একজন খুব ভালো, আমার এটা ভালো লাগছে যে আসলে এই রাষ্ট্রপতি পদ, এই বঙ্গভবন, এই পুরো কাঠামোটা আসলে দরকার আছে কিনা, মানে এখন এই কাঠামোর মধ্যে দরকারই নেই। বরং আমার মনে হয় যে প্রধানমন্ত্রী এখন ওই তার মানে বাসভবন এবং অফিস এটা বঙ্গভবনে নিয়ে এই পদটাই বিলুপ্ত করে দিলে কোনো প্রেসিডেন্সিয়ালও দরকার নেই, মানে এই পদটারই দরকার নেই। বরং আমরা যেমন দেখি যে রাষ্ট্রপতি নাই, এটা তো যেমন নেপালে তো আমরা তো সরকার দেখি, কিন্তু নেপালে কিন্তু আরেকটা জিনিস আছে, রাজা আছে কিন্তু। তো ওখানেও কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে, রাজা কিন্তু বিবেকের তাড়নায় কিন্তু কোনো স্টেটমেন্ট দেননি, কারণ ওই যে রাজার মধ্যেই পড়ে না। এখন প্রেসিডেন্ট ওইটা বলতে পারে যখন আদালতে উঠবে যে ভাই আমার এতে কোথায়, আমার এই ধারা উপধারাইতে আমি কোথাও দেখতেছি না যে আমি একটা গণঅভ্যুত্থানের পক্ষে আমি স্টেটমেন্ট দিতে পারি, বা গণহত্যা হচ্ছে আমি হাসিনাকে হুঁশিয়ার করে দিতে পারি, হয় না। কিন্তু ওটা রিভোল্ট করলে তখন আবার রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। তেমন এই গভর্নমেন্টের আমলেও যদি কোনো অনিয়মে ক্ষুব্ধ হয়ে রাষ্ট্রপতি বলে, ওটা কিন্তু সরাসরি রাষ্ট্রদ্রোহিতা হবে। আমরা একটু এদিক সেদিক দেখেছিলাম বদরুদ্দোজা চৌধুরীর সে কবর জিয়ারত, শেখ মুজিবুর রহমান, সেটা কিন্তু ওই হিসাবেই ধরায় তাকে চলে যেতে হয়েছে। ফলে আমরা দেখছি তো যে এই কাঠামোতে রাষ্ট্রপতি একটু এদিক সেদিক করলেই কিন্তু তার খবর হয়ে যায়। তো সেই কারণে আমরা যদি এই স্বাভাবিকভাবে দেখি যে ধরেন এখন 5ই আগস্ট পরবর্তী একটা বিএনপি সরকার, এই সরকার কেন শেখ হাসিনার দায়টাকে মাথায় রাখবে, কিন্তু আবার এমন একটা অবস্থা করবে না যে এই চুপ্পু তুমি কিন্তু হাসিনার লোক, আমরা একটু অপেক্ষা করতেছিলাম ক্ষমতায় আসার জন্য, এখন ক্ষমতায় আসছি, এখন তুমি বেরো, নতুবা আমরা কিন্তু কালকে কর্মসূচি ডাকলাম, আমরা মব তৈরি করব। সেটা না করে আমরা যদি দেখি যে একটা সময় গ্যাপ গেল শান্তিপূর্ণভাবে সেটা ক্ষমতা হস্তান্তর। এবং আজকে ধন্যবাদ স্পিকার কেন ধন্যবাদ দিচ্ছেন, বলছে ফ্যাসিস্ট আমলে নির্বাচিত হলেও তিনি এই পরবর্তী কার্যক্রমকে সমর্থন করছে, এটা খুব সিগনিফিকেন্ট। তার মানে ওই যে ওইটাই যে রাষ্ট্রপতি চুপ্পু আর ইয়ে না, এখন তিনি মানুষ, কিন্তু যতক্ষণ তিনি রাষ্ট্রপতি ছিলেন তখন ওইটা প্রতিষ্ঠান। আমার ধারণা ওই বিবেচনাটাই বিএনপি নিয়েছে, এটার পক্ষে হয়তো যুক্তি থাকতে পারে। কিন্তু আমি বললাম যে এখন রাষ্ট্রপতি থাকা অবস্থায় রাষ্ট্রপতির কোনো সংবিধানের কোনো ধারা উপধারা তিনি লঙ্ঘন করছে কিনা সেটা স্বাধীন মালিক আছে না, অন্যান্য সংবিধান বিশেষজ্ঞ আছে, তারা পর্যালোচনা করতে পারে, বিএনপিও তারও আইনজীবীরা আছে, তারা করতে পারে। কিন্তু তার পূর্ববর্তী যেই সমস্তগুলি আমরাও জানি সেইগুলো নিয়ে তদন্ত হইতে পারে, এতে তো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ তিনি রাষ্ট্রপতিকে বিএনপি এতদিন তাদেরকে যেটা বলছে, বারবার বলার চেষ্টা করছে যে সর্বোচ্চ প্রতিষ্ঠান, এটাকে যদি এখন করা হয়, ক্র্যাকডাউন হয় এখানে, তাহলে একটা সাংবিধানিক সংকট হবে। এখানে যেহেতু এই সংবিধানের আওতায় এই রাষ্ট্রপতির হাতেই এত শপথ টপথ সবই নিয়েছে। আমির খসরু মোহাম্মদ চৌধুরী, আমি ক্লিপটা দেখছিলাম, নাহিদ ইসলামকে লক্ষ্য করে বলছেন যে ওনারা শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পরে আজকে উনি বিরোধী দল এখন বলতেছেন যে মানি না, তখন মানলেন এখন মানছেন না।
তো তখন কি বুঝে উঠতে পারে নাই, সেই কারণে তড়িঘড়ি করে শপথ হয়েছে। অনেকগুলি প্রশ্ন উঠবে যে তাহলে অন্যায় যদি করে থাকে রাষ্ট্রপতি, তাহলে তার অধীনে যারা যারা শপথ নিছে তাহলে তারাও তো গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, তাহলে তারা কেন অন্যায়ের সাথে অভিযুক্ত হবে না? একটার সাথে একটা টান পড়ে আর কি, লিঙ্ক হয়তো। তো ফলে একটা ঘটনা ঘটে গেছে। এখন আপনি কি মূল ইস্যুটা হবে কি নতুন রাষ্ট্রপতি নাকি পুরনো রাষ্ট্রপতিকে শুলে চড়ানো? তো পুরনো রাষ্ট্রপতি শুলে চড়ানোর জন্য আব্দুল হামিদও ছিলেন, তো উনিও তো সাবেক রাষ্ট্রপতি হিসেবে উনি কেন দায়িত্ব পালন করলেন না? এরকম ভাবে যদি টানতে থাকেন না, তাহলে দেখা যাবে যে আপনার এই গণমাধ্যমও অভিযুক্ত হবে যে এই গণমাধ্যম সরাসরি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে করছে। সেই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় গণঅভ্যুত্থানের নেতারা এসে এখন টকশো করছে না, এই যে উনি আমার সাথে টকশো করছে না, তাহলে এই সময় টিভি কেন বন্ধ হবে না? কেন সে ওই সময়ের আমলে আপনার শেখ হাসিনার আমলে যতগুলি জন্ম নিছে সেগুলি কেন এক রাতের মধ্যে বন্ধ হলো না? প্রশ্ন আসবে আপনার। যদি বলেন এটা নৈতিকভাবে যদি প্রশ্নগুলি তোলেন যে রাষ্ট্রপতি নৈতিক হিসাবে নৈতিক দায়বদ্ধতার থেকে তো উচিত ছিল রিভোল্ট করা, তাহলে সেই সময় গণমাধ্যমগুলি যেগুলি রিভোল্ট করেনি তাহলে এইগুলিও ব্যান্ড করে দেওয়া হোক। রাষ্ট্রপতিও যেহেতু নৈতিকভাবে অপরাধ করছে তাকেও শুলে চড়ানো হোক। আপনি কোন দিকে যাবেন? কান টানলে মাথা আসবে, অনেক আচ্ছা সমস্যা। তাহসিন রিয়াজ, সেটা হচ্ছে যে আপনারা তো তার বিচার চাইছেন এবং মনে বলছেন যে উনি দায়িত্বের যখন ছিলেন তার বাইরেও উনি অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যেগুলোর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায়। তো আপনারা কি আইনের পথে হাঁটবেন যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়? এটা সময় সাপেক্ষ বিষয়, আমরা লেটস ওয়েট। এখন তো আমরা দেখছি উদ্যোগী সরকার, এটা তো সময় দিতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, এটার প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা আগে নিতে হবে। ফলে এখানে অনেকগুলো অ্যাসপেক্ট আছে, আর আমরা আইনি পদক্ষেপে যাব কি না এটা তো ম্যাটার অফ মানে একটা কালেকটিভ ডিসিশন। সো উই উইল ডিসকাস ওভার দি ইস্যু। এই যে দীপু ভাই যে কথাটা বললেন, আমি ওটার উত্তরগুলো দিচ্ছি, আমি অলমোস্ট সবগুলো নোট নিয়েছি, আমি ভাইকে যথেষ্ট শ্রদ্ধা করি। বাট দেখেন এটা আসলে এই ফ্রেমটা আমার কাছে মনে হয় না সঠিক, যে ধরেন সময় টিভি বন্ধ করার ফ্রেমটা। এখন ব্যক্তি যখন অপরাধ করে তাহলে আপনি প্রধানমন্ত্রী কার্যালয় তো বন্ধ করে দেওয়া উচিত ছিল, সেখানে তো একজন নতুন প্রধানমন্ত্রী বসছে। ফলে এই যে ম্যাটেরিয়ালিস্টিক থিংসগুলো এটা তো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে এই ম্যাটেরিয়ালিস্টিক থিংগুলো, স্ট্রাকচারাল থিংগুলো কার দ্বারা পরিচালিত হচ্ছে। এটা ওই গানের মতন, এই উদাহরণটা ইজ ভেরি কমন। মানুষগুলো, হ্যাঁ মানুষ, মানে ধরেন অস্ত্র, সেটা সন্ত্রাসীর হাতে থাকলে একরকম মানে বেআইনি, সেটা আইন কর্মকর্তাদের হাতে থাকলে আইনি। ফলে এটা একটা স্ট্রাকচারাল ম্যাটার আর কি। ওই স্ট্রাকচারটা কার দ্বারা পরিচালিত হচ্ছে, ওই ইনস্টিটিউশনটা কার দ্বারা পরিচালিত হচ্ছে, অর্গানাইজেশন বা অর্গানটা কার দ্বারা পরিচালিত হচ্ছে। ফলে দেখেন রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া আর রাষ্ট্রপতি ভবন বন্ধ করে দেওয়া, তালাবদ্ধ করে দেওয়া, দিস টু আর নট সেম, এবং এটা কখনো সেম হবেও না। ফলে রাষ্ট্রপতি একটা তৎকালীন রাষ্ট্রপতি, এখন যিনি সাবেক, তার যে ভূমিকায় সায়ন্ত ভাই ইতিমধ্যে একদম 3টা খণ্ডিত আলাদা আলাদা অংশে তিনি ব্যাখ্যা করেছেন। সো এই বক্তব্যের বাইরে আমার আসলে নতুন কোনো বক্তব্য নাই। তাকে যে কোনো অ্যাসপেক্টে আপনি করতে পারেন, আপনি আপনি আইনের আনতে পারেন। আর আমি যে জিনিসটাকে মোটেও আমি এই জিনিসটাকে রাইট লেন্স মনে করি না রাষ্ট্রপতিকে দেখার, সেটা 5 আগস্টের পর তিনি একজন ফেরেশতাতুল্য মানুষ হয়ে গেছেন। এটা কি দেখেন, এটা হইলো যে ওই ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে আপনার তো আর কোনো কিছু করার নাই তখন। ফলে 5 আগস্টের পরে একজন রাষ্ট্রপতি তিনি কি বা করতে পারতেন, ব্যাপারটা এরকম না যে তিনি আসলে অনেক নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, তওবা তাহলিল করে তারপর তিনি বলছেন যে আমি আলহামদুলিল্লাহ গণঅভ্যুত্থানকে সহযোগিতা করলাম, সমর্থন। ইটস নট দ্যাট, ইটস অ্যাবাউট হোয়াট, যে এর বাহিরে তার আসলে কোনো কিছু করার সুযোগই ছিল না। তো তাহলে তাকে নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? না, এগেইন রং থিং। দেখেন তাহলে তাকে নিয়ে মাথা ব্যথাটা থাকবে না কেন? দুই জিনিস ভাই, একটা হচ্ছে তার কন্টিনিউশন, সেটা হচ্ছে যে ধরেন এখন রাষ্ট্রপতি একটা কমপ্লিট একটা বেফাস জিনিস, তখন যেটা ফ্যাক্ট হচ্ছে যে তখন ডিসিশন মেক কে করতেছে, 5 আগস্টের পরে ডিসিশন মেকিং করতেছে পলিটিক্যাল পার্টিগুলো। এবং সায়ন্ত ভাই এই কথাটাও বলছেন, আমি এগেইন ইকো করি, সেটা হচ্ছে যে তিনি পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টারিমটা একটা রিফ্লেকশন অফ দি অল পলিটিক্যাল পার্টিস। আপনি যতই ডিনাই করেন, এখন নতুন রাজনীতির যতই গল্প বলেন, আমরা অর্থমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে আমরা লম্বা সময় আড্ডা দিতে দেখছি, তার বন্ধু মানুষ। এবং এখানে ক্যাবিনেটে কে কিভাবে গেছে, কার অ্যাসপেক্ট থেকে কিভাবে এটা একটা জায়গায় এসছে, এটা অলমোস্ট নোন টু এভরিওয়ান। ফলে দেখেন ওইখানে এটা আমরা একটা রিফ্লেকশন দেখি, সকল পলিটিক্যাল পার্টির একটা রিফ্লেকশন এখানে আমরা দেখছি যে ক্যাবিনেটটা তৎকালীন সময় হয়েছে। ফলে
রাষ্ট্রপতি তার আর অন্য কোনো প্রসেসে যাওয়ার সুযোগ ছিল না। এখন আপনি আমাকে বলতে পারেন যে তাহলে কি তার সব পূর্বের সব মানে গুনাহ মাফ হয়ে গেছে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি একটা ফাঁদে পড়ছেন, আপনার এটা এগ্রি করা ছাড়া কোনো উপায় নেই। আপনি এগ্রি করছেন ইন্টারিম ফাঁদে পড়ছিল। ইন্টারিম না ভাই, রাষ্ট্রপতির কথা বলছি। রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে তো জনগণ ফাঁদে ফালাইলো, তার এই সকল অপকর্মের দায়িত্ব রাষ্ট্রপতি ক্যারি করতেছে না। এখন আমরা কেন আলোচনা করতেছি? বিকজ সে তো ল্যান্ড স্পেন্সার, এটা তো আমরা কেউ অস্বীকার করছি না। ফলে এই আলোচনাটা ভেরি সিম্পল। আমি অন্য জায়গায় অন্য পয়েন্টে কিন্তু একটা কথা বলছেন, দীপু ভাই বলছেন যে সাংবিধানিক বাধ্যবাধকতায় তার সে রাষ্ট্রপতি আমাদের দেশে চলে, দেখেন আমি তাকে সরকারের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এই যে দেখেন একই কথাটা আপনি বললেন, সেম কথাটা আমি এতক্ষণ এটাই বলছিলাম। ফলে রাষ্ট্রের বাইরে তার কোনো যাওয়ার সুযোগ না। আলোচনাটা কিন্তু 5 আগস্টের পরের গল্পে না। সায়ন্ত ভাইয়ের আলোচনাটা আরেকবার রিকল করেন, উনি কিন্তু এই কথাটা বলছে। ফলে 5 আগস্টের পরের আলোচনায় তো আমরা দেখছি যে সে মানে আমি ওই যেটাই বলছি, সে কোঅপারেট না করে যাইতোটা কই? আপনি কথাটাই বললেন, উনি এই কথাটাই বললেন। এবার আসেন আরেকটা প্রসঙ্গে আলাপ করি। সেটা কি দেখেন, তৎকালীন সময়ে আমরা যে আলোচনাটা বারবার আনি যে কেন এই রাষ্ট্রপতিকে কন্টিনিউ করলেন আপনারা, এটা তো একটা বিরাট আলোচনা না? দায়টা আসে কার ঘাড়ে? দেখেন বিএনপিও কিন্তু ক্ষমতায় আসার পর কন্টিনিউশনটা করালো। ফলে এখন অসুস্থতা হলো কিসের? আপনি প্রশ্নটা বারবার করছেন, কনস্পাইরেসি থিওরিটা আসতেছে। ফলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, হয়তো রাষ্ট্রপতি বিএনপির সাথে অ্যালাইন করতেছিল না, এন্ড কোনো না কোনো বইতে মানে লেস কোঅপারেশন ছিল, ফলে তাকে অসুস্থ হইতে হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ, প্রধান বিচারপতির পদত্যাগ আমরা এর আগে দেখছি একজনকে পাগল বানায় বিদায় করে দেওয়া হয়েছিল, সিনহা সাহেবকে। এবার দেখেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের খুব চমৎকার একটা ইন্টারভিউ আছে, আপনি এখনও শুনতে পারেন। সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের শোতে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে গভর্নমেন্ট ফরমেশনের যে আলাপ আলোচনাগুলো সেটা কিভাবে করা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আমরা চাইছি যে একটা ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশনে যাই। ফলে আপনি দেখেন যখন বিপ্লবটা সংগঠিত হয়ে গেল তখন কিন্তু সবাই সবার ব্যানারে চলে গেছে। বিপ্লবের আগ পর্যন্ত সবাই বৈষম্য বিরোধী আন্দোলন ব্যানারে ছিল, কারণ অন্য কারো ব্যানার মেলে ধরারই সুযোগ ছিল না। ফলে আমি এটাকে ওই অ্যাঙ্গেলে দেখি না, এই যে যেটা মির্জা ফখরুল বলছেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই, ভাই এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, আমি এটাকে এই লেন্সে দেখি। ইনফ্যাক্ট আমরা সবাই, ফলে যারা এটাকে ওই ভিন্ন খাতে নিতে চায় এটাকে আমি সমর্থন করি না। ফলে দেখেন বৈষম্য বিরোধী, আমি সময় নিচ্ছি একটু, বৈষম্য বিরোধী আন্দোলন যখন সফল হয়ে গেল তখন যে যার ব্যানারে চলে গেল। এখন আমি আপনাকে খুব সরল একটা প্রশ্ন করি, যখন যে যার ব্যানারে এবং হাসিনা নাই তখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর দলকে? বিএনপি। সিম্পল কল, আপনি উত্তরটা দিচ্ছেন তো। ফলে দেখেন ওই সময় বিএনপির কাছে যখন পরামর্শ চাওয়া হলো, বিএনপি বলল আমরা একটা ইন্টারিমের ফরম্যাটে যাই। আমরা তখন প্রস্তাব করেছিলাম যে জাতীয় সরকার করবেন কিনা, কিন্তু একটু শেষ করে দিই। তখন আপনাদের সংগঠন যখন বৈষম্য বিরোধী, তারা কিন্তু তখন অনেক পাওয়ারফুল ছিল। সো বিএনপি বড় দল হলো আপনাদের। হ্যাঁ দেখেন এটাই হলো, এটাই ফ্রেমটা এটাই যে দেখেন আপনি আমাকে কিভাবে ট্রিট করা হচ্ছে যে আপনি সবচেয়ে পাওয়ারফুল, বলা হচ্ছে কি আপনি সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু যখন আপনার পাওয়ার এক্সিকিউশনের পয়েন্ট আসতেছে তখন আর আপনার পাওয়ার দেখা যাচ্ছে না। ফলে দেখেন এই ফ্রেমটা ইজ ভেরি মানে রং ফ্রেমিং। আমাদের যদি পাওয়ারই থাকতো তাহলে ওই সময় আমরা চপ্পু সাহেবকে সরাই দিতে পারতাম না, পারলাম না তো। আপনার মনে থাকার কথা, আমরা শহীদ মিনারে দাঁড়ায় আমরা প্রথম একদম জাস্ট আফটার 2 to 3 months লেটার তখন আমরা সাংবিধানিক সংকট তৈরি হতো। এই যে দেখেন, তাহলে আমরা তো পারি নাই, মানে আমার যে পাওয়ার কম এটা তো প্রমাণিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে ভাই, আমি তো পারতাম তখন। আরেকটা ব্যাপার আমি আপনাকে জাস্ট বলে শেষ করি, একদম শেষ, আমি জাস্ট শেষ করে বলি। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পরবর্তী সমস্যাগুলোর, পরবর্তী কার্যক্রমগুলোর জন্য আপনি যদি রাষ্ট্রপতির প্রতি থ্যাঙ্কফুল হন, তাহলে আপনি ইন আ ওয়ে একটা মানে জড় বস্তুকে আপনি একটা মানে ঐশ্বরিক রূপ দিতে চাইতেছেন। কথাটা খেয়াল করি আমরা। ফলে দেখেন এই ধরনের ন্যারেশন, এই ন্যারেশনগুলো আসলে আমার কাছে মনে হয় না যে খুব একটা সাপোর্টিভ ন্যারেশন হবে, এটা বুমেরাং হবে। ফলে দেখেন বিএনপির প্রতি তো আমরা এটার জন্য আমরা থ্যাঙ্কফুল, আমরা এই জন্য স্পষ্ট দাবি তুলেছি যে উনার একদম পুরো প্রক্রিয়ার তদন্ত হওয়া উচিত, এবং সেই তদন্ত আপনি দেখেন না, তদন্তটা হোক না, দেখেন সে জেলে যাইতে পারে কি না পারে, ওই তদন্তই তাকে জেলের দিকে নিয়ে যাবে। দ্যাটস ইট। শান্ত সাকত, সেটা হচ্ছে যে এবি পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন যে হাসিনাতকে সরাতে লাগছিল আমাদের 36 দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লেগেছে 158 দিন। মানে এটাকে উনি কি, ওরা ওই দলটা এবি পার্টি কি বোঝাতে চাইছে, আপনি কি কিছু বুঝতে পারেন? অপ্রয়োজনীয়, অন্তঃসার শূন্য, ইম্যাচিউর পলিটিক্যাল স্টেটমেন্ট। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। বরং বিএনপি সরাতে চাইলে যে কোনো সময় সরাতে পারতো, বিএনপি সরাতে চায় নাই। কারণ হচ্ছে সাংবিধানিকভাবে এই ইন্টারিমের সময় সে যেই সহযোগিতামূলক আচরণ করেছে ধারাবাহিকতা রক্ষার জন্য, সেই জন্য বিএনপি
রাষ্ট্রপতির যে প্রতিষ্ঠানটা, যেটা দীপুভাই বললেন, প্রতিষ্ঠানটাকে অপমান করতে চায়নি, এটা হলো মূল কথা। কিন্তু উনি স্বেচ্ছায় চলে গেলে বিএনপি ওনাকে ধরে রাখতো না। এখন ওনার চলে যাওয়ার মতো একটা ক্ষেত্র উনি নিজেই লন্ডন গিয়ে তৈরি করেছেন, এটা হলো মূল কথা। আমি একটু এই বিষয়টা আর একটু খুব কনসাইজ করে বলতে চাই, যেটা দীপুভাই বললেন যে ওনার রিভোল্ট করার তো অধিকারই ছিল না। আসলে উনি রিভোল্ট করেন নাই বলে যে ওনার বিচার করতে হবে, এটাও আমি মনে করি না। ওই পদে থেকে রিভোল্ট করতেই হবে এমনও না। ওনার সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে ক্রাইসিসের সময় যা যা দায়িত্ব পালন করবার কথা উনি তা করেছেন, এই ব্যাপারে কোনো দ্বিমত আমার নাই। কিন্তু তিনি যদি রাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনো অপরাধ করেন, হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি চ্ছিলেন না? তাকে কি বিচার ফেস করতে হয়নি? তাকে জেলে যেতে হয়নি? তাকে মামলা ফেস করতে হয়নি? পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপতিকে তার ক্ষমতাচ্যুত হওয়ার পরে অথবা ক্ষমতা ছাড়ার পরে, সাবেক হওয়ার পর জেলে যেতে হয়েছে না? সুতরাং উনি যখন ওই পদে যতদিন ছিলেন তখন তাকে 51 1 2 3 তাকে সুরক্ষা দিয়েছে। তিনি এখন আমাদের মতোই একজন, বা আমাদের থেকে একটু উঁচু দরের প্রোটোকল পাওয়া সাবেক রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রের নাগরিক, অন্য যে কোনো নাগরিক যেমন বিচারের আওতায় আসতে পারবে, উনিও আসতে পারেন। ধরেন উনি রাষ্ট্রপতি হওয়ার আগে, আমি আবার একটু রিপিট করি, উনি যা যা মানে অপবাদ, দুর্নীতির বদনাম, ক্ষমতার অপব্যবহার, যা যা অভিযোগ ওনার বিরুদ্ধে ছিল, তার কোনোটা আওয়ামী লীগের পারপাস সার্ভ করার পরও, শেখ হাসিনার মন জয় করবার পরও আওয়ামী লীগ আমলেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এখন তার সুরাহা তখন চূড়ান্তভাবে হয়নি কেন? কারণ তার আম্মা, জাতীয় আম্মা তখনকার শেখ হাসিনা, তাকে সুরক্ষা দিয়েছে। এখন তো সেই জাতীয় আম্মা পলাতক। তাহলে ওই সময় যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, রাষ্ট্রপতি হলেই কি সেগুলা সব অ্যাবলিস্ট হয়ে যাবে? সেটার তদন্ত হচ্ছে। তিনি যদি কোনো টাকা পাচারে যুক্ত থাকেন, তার তদন্ত হবে। তিনি যদি কোনো দুর্নীতি করে থাকেন, অপরাধ করে থাকেন, হবে। তিনি যদি খালেদা জিয়াকে বা বিএনপি নেতাদেরকে, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে কনভিক্টেড করবার জন্য হাসিনা টুলস হয়ে ব্যবহৃত হয়ে থাকেন, তার জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে। এমনকি রাষ্ট্রপতি থাকা অবস্থায় যদি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, বা ওই সুরক্ষিত ভবনে তিনি 51 1 2 3 সুরক্ষা নিয়ে কোনো অপকর্ম করে থাকেন, টাকা পাচার করে থাকেন, দুর্নীতি করে থাকেন, তারও এখন তদন্ত হতে হবে। যেই উদাহরণটা আমার দেশেই দিলাম, হোসেন মোহাম্মদ এরশাদ ওনার তুলনায় বা ওনার সরকার বা ওনার শেখ হাসিনার তুলনায় কোন অর্থে খারাপ ছিলেন? সেটাও অবৈধ ছিল, এইটাও অবৈধ। সেও 86 88 নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করেছিল, কিন্তু গণতন্ত্রের আবরণ দিয়েছিল, নির্বাচনের মাধ্যমে এসেছিল। শেখ হাসিনা তাই করেছে। সুতরাং পার্থক্যটা কোথায়? সেই হোসেন মোহাম্মদ এরশাদ যদি বিচারের আওতায় রাষ্ট্রপতি পদ থেকে যাওয়ার পরে যেতে পারে, উনি কেন পারবেন? উনি কোন আইন দ্বারা, বাড়তি আইন দ্বারা সুরক্ষিত? সুতরাং নির্মোহভাবে তদন্ত হওয়া দরকার। তাতে ভবিষ্যতের জন্য একটা মেসেজ তৈরি হবে যে আপনি রাষ্ট্রপতি হওয়া মানে সবকিছুর ঊর্ধ্বে নন। আচ্ছা দীপু ভাই, আমরা একটু নতুন রাষ্ট্রপতি সম্পর্কে কথা বলি। নানা নাম আসছে আমাদের কাছে, কিন্তু রাষ্ট্রপতি তো বিএনপি কয়েকটা টার্মে দেখলাম বিএনপির সব রাষ্ট্রপতি কিন্তু সুখকরভাবে বিদায় নিতে পারেনি। পদটা খুব সেন্সিটিভ। তা আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কাকে চিন্তা করছে এই পদে, নাকি বাইরে থেকে ইয়াজউদ্দিন স্যারের মতন কাউকে চিন্তা করছে? না, আমার মনে হয় সেই ভুলটা এবার বিএনপি করবে না। এই জন্য দেখলাম যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এবারে রাষ্ট্রপতি এই নিয়োগটা খুব গুরুত্বের সঙ্গে বিএনপি নিয়েছে এবং একদম রাজনৈতিকভাবে, দলীয়ভাবে তারা এই সিদ্ধান্তটা নেবে। আমি মনে করি যে এটা সঠিক। এখন এক্সিস্টিং মানে অন্তত 8-10 জন আছে বিএনপির, যারা সত্যিই মানে যোগ্য এবং দক্ষ এবং তারা দলের প্রতি নিবেদিত। মানে অনেক অপশন, মানে দলের ভেতরে বা দলের বাইরেও। যেমন কিছুদিন আগে একজন এক নারীকে, আইরিন খানকে বরং জাতিসংঘে সেখানে না দিয়ে যদি রাষ্ট্রপতি হিসাবে তাকে নিয়ে আসা হতো, এটা একটা ভালো, মানে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে এখন তো সবচেয়ে ঝুঁকিতে তারা, তো সেটার জন্য একটা ভালো একটা রাজনৈতিক জবাব দেওয়া যেত আর কি। তো এটা হলো আমার ব্যক্তিগত পছন্দ। তবে আমি মনে করি যে বিএনপি একেবারে তার দলের বাইরে আর কোনোভাবেই এই সুশীল মুশীল এই সমস্তগুলির ভিতরেই যাওয়া উচিত না। কারণ এই চেহারাটা আমরা গত 18 মাসে এটা এত বেশি তিক্ততা যে এখন আর
ওই সুশীল টুশীলের প্রতি সত্যি কথা বলতে কি আমার বিশ্বাস উঠে আমার গেছে। একেবারে বিশ্বাস উঠে গেছে। রাজনৈতিকভাবে একদম কমিটেড লোকের বাইরে আলতু ফালতু এই সমস্ত কিছু সুশীলগিরি লোকজন টেনে এনে এক পরিস্থিতি ঘোলাটে করা, নির্বাচন বিলম্বিত করা, শাসনতান্ত্রিক একটা আর একটা সংকটের দিকে ঠেলে দেওয়ার যে প্রবণতা, একে তো মানে 15, 16, 17 বছর এই জাতি ভুগছে, তার মধ্যে আবার 18 মাস এর সাথে যুক্ত হতে যে সর্বনাশটা হয়েছে অর্থনীতিতে, আইন শৃঙ্খলা, সকল ক্ষেত্রে, সেই জায়গার থেকে একেবারে স্টেট একদম রাজনৈতিকভাবে এটার সিদ্ধান্ত নেওয়া উচিত। এর থেকে কোনোভাবে নড়চড় হওয়া উচিত না। আর যদি এর বাইরেই যাইতে হয় তাহলে আইরিন খানের মতন এরকম কোনো নারীকে এনে প্রেসিডেন্ট করা উচিত। এটা আমার ব্যক্তিগত তাহসিন অভিলাষ। রিয়াজ, রাষ্ট্রপতি দেশের 1 নম্বর সিটিজেন এবং 1 নম্বর উনি, ওনার তো একটা দলমতের বাইরে একটা পরিচয় থাকা উচিত বলে সবাই মনে করে, আমরা মনে করি। একবার দলীয় নেতাদের কিংবা কর্মীদেরকে যদি এই পদে বসানো হয় সেক্ষেত্রে তার যে গ্রহণযোগ্যতাটা সেটা কতখানি করে থাকবে, কি মনে হয় এটা আপনার? তো দেখেন এখন আর এই আলোচনাটা আসলে মানে যেটা ঘটতেছে রীতিমতন। আপনি দেখেন এই বুয়েটের ভিসি নিয়োগের ক্ষেত্রে কেমন হয়েছে যে একজন ভদ্রলোক, তার কোনো ডিন হওয়ারও মানে তার অভিজ্ঞতা নেই, বরং তাকে ভিসি হইতে আমরা দেখছি। আর বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেভাবে করে মানে যেটার বিপরীতে খোদ বেগম খালেদা জিয়ার মানে শক্ত উচ্চারণ ছিল, আমরা রিজভি ভাইয়ের স্টেটমেন্ট পাই ওই সময়গুলোতে যে এই নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো, স্পেশালি যেগুলো স্বাধীন কমিশন, যেগুলো এই কমিশনগুলোতে আপনি একেবারে দলীয় পদধারী লোকজনদেরকে না বসিয়ে বরং এক্সপার্টিসদেরকে আপনি নিয়ে আসা, ফলে ওইটাকে আপনি তো আগেই আসলে এটাকে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে নিয়ে গেছেন। তার মানে আপনারাও এটা নিয়ে খুব আমি বেশি একটু বলি, চিন্তিত না। সেটার ব্যাপারে তো আপনি জাস্টিফিকেশনও দিচ্ছেন যে আমি যেহেতু 2/3 মেজরিটি পাইছি, ফলে আমি আপনার লোক বসাবো নাকি, ফলে তো আমি আমার লোক বসাবো। এই যুক্তির বাইরে, এই যুক্তির তো আসলে কোনো ব্যাখ্যা হয় না। ফলে এটা এখন তো ভেরি ক্লোজ কল অফ না, সরকার ধরেন সরকার যাকে নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ ফিল করবে তাকেই তো বসবে, কারণ সরকারকে তো ফাংশন করতে হবে। আমি তো সেটাই বললাম। এখন দেখেন এই যে যুক্তিটা আপনি দিচ্ছেন, এই যুক্তিকে ডিবাং করতে পারে পৃথিবীতে আমি জানি না এরকম মানুষ আবির্ভাব ঘটছে কিনা। আপনি কি দিয়ে যুক্তিকে ডিবাং করবেন? যে আমি তাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ফলে আমার তো এক্সিকিউটিভ টাস্ক করতে হবে। কিন্তু এর বাইরেও না আসলে অনেক প্রসঙ্গ থাকে, যে প্রসঙ্গগুলো এই যুক্তির ভেতরে ঢুকবে না আসলে। আচ্ছা, যে প্রশ্নটা করছেন সেটার উত্তরটা সহজ করে দিই। সেটা হচ্ছে যে হোয়াট দে ক্যান ডু, সেটা হচ্ছে যে তারা যেহেতু একটা বাংলাদেশে এখন একটা পলিটিক্যাল সিনারিও তৈরি হয়েছে, নতুন ডেমোক্রেটিক সিনারিও তৈরি হয়েছে। রাষ্ট্রপতি বাংলাদেশের মানে যত যাই বলি, এটা একটা সাংবিধানিক মানে গুরুত্ব আছে। তার কতটুকু পাওয়ার এক্সারসাইজ সে করতে পারে সেটা নিয়ে বড় বিতর্ক আছে। আমরা এই বিতর্কটা লম্বা সময় করছি, চেক অ্যান্ড ব্যালেন্সের কথা আমরা বলছি। ফলে যেটা হইতে পারে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারা চাইলে উদারতা দেখায় পরামর্শ করতে পারে, আর তারা তাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে যে কোনো একজনকে রাষ্ট্রপতি বসাই দিতে পারে। ফলে এটার ব্যাপারে আমার কাছে মনে হয় না যে মানে সো মাচ বদারিং। হোয়াট উই ক্যান সাজেস্ট সেটা হচ্ছে যে আপনারা চিন্তা ভাবনা করে যেটা ভালো ফিল করেন ডু। শান্ত, আপনার প্রত্যাশা কি? ওটা কেমন রাষ্ট্রপতি আপনি দেখতে চান? আমার কাছে মনে হয় চুপ্পুর মতো আরেকজন, মানে কতগুলা জায়গায় বিশ্বস্ত আচরণ পরীক্ষিত হতে হবে। তিনি বাংলাদেশপন্থী, দেশের প্রতি দরদ আছে, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট আছে, রাজনীতির প্রতি এবং দলের প্রতি দায়বদ্ধতা আছে। কারণ শেষ বিচারে গিয়ে দল এবং রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার নজির এই দেশে আছে। আপনি দেখেন জিল্লুর রহমান খুব নরম, খুব সাধারণ চলাফেরার মানুষ ছিলেন, শেখ হাসিনার সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করেননি। আব্দুল হামিদ, তিনিও কিন্তু রাজনীতিবিদ বলেই ওই পজিশন নিতে পেরেছেন। আব্দুর রহমান বিশ্বাস, তার আগের অনেক বিতর্ক আছে আমরা জানি, কিন্তু কতগুলো আর্মি কু হয়েছিল, সেনা কু হয়েছিল, কিভাবে তিনি ঠেকিয়ে গণতন্ত্র অব্যাহত রেখেছিলেন। 1/11 আগে যদি এরকম কোনো এইরকম পোর খাওয়া দলীয় কোনো রাজনীতিবিদ রাষ্ট্রপতি পদে থাকতেন, তাহলে ওই 1/11 এরকম না হলেও হতে পারতো। মানে পারতেন তিনি এমনই বলছি না, কিন্তু অথচ চেষ্টাটা দৃশ্যমান হতো। এমনকি এই যে চুপ্পু না হয়ে এখানে যদি আওয়ামী লীগ, আব্দুল হামিদ কিংবা জিল্লুর রহমান টাইপের কোনো তার দলীয় রাজনীতিবিদকে বসাতেন, তাহলে এই যে আওয়ামী লীগের ভাষায় মির্জাফরই যেটা করেছে চুপ্পু সাহেব,
সেটা হয়তো নাও করতে পারতো। তিনি কি করতে প্রয়োজনে পারতেন উনি? তিনি পদত্যাগ করতে পারতেন, যে তার দল, তার আদর্শ, যারা তার কোনো যোগ্যতা না থাকলেও যিনি তাকে বসালেন, ওই আনুগত্যটা দেখাতে পারতেন। না না পালায়ে যেতে পারতেন, সেটাও পারতেন। না, ওনার তো জীবন নাশের একটা ই ছিল তখন তো। রাজনীতিবিদরা এই জন্যই বলছি কম্প্রোমাইজ করে কম। আমলারা, এরকম সুবিধাবাদীরা, তারা কম্প্রোমাইজ করে। কারণ আমলারা বিভিন্ন সরকারের সময় তাল মিলিয়ে চলে চলে তারা সব দিকে তাল মিলানোর একটা অভ্যাস ইনবিল্ট হয়ে যায়। ফলে এরা বিশেষ পরিস্থিতিতে আমলারা ঘুরে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এক্সেপশন নিশ্চয়ই আছে, সবাইকে বলছি না, কেউ হার্ট হতে পারে না আবার, কিন্তু ইন জেনারেল কিন্তু আমরা তো একটা আমলার নাম শুনছি যে তাকেও বিএনপি পছন্দের তালিকায় রাখছে। কোনো আমলাকে, কোনো এইরকম নির্দলীয় যারা মনে হয় খুব ভালো মানুষ, কোনো বিচারপতির নাম আসছে, কোনো আমলার নাম আসছে, সাবেক শিক্ষকদের কারো কারো নাম বা এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম আসছে, আমার মনে হয় ওই দীপু ভাই যেটা বলছেন ওই সব দিকে না গিয়ে, আমারও মতে এটাই, পোর খাওয়া, প্রো বাংলাদেশি, দেশ, মানুষ, রাজনীতি এবং দলের প্রতি যিনি দায়বদ্ধতাকে পবিত্র আমানত এবং দায়িত্ব হিসেবে মনে করেন, এই রকম একজনকে দিতে হবে যিনি পরীক্ষিত, যিনি দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত। আমরা তো বারবার বলছি যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, যা কবর জিয়ারত আর ই করা ছাড়া। এইটা রুটিন ওয়ার্ক হিসেবে যখন সরকার স্থিতিশীল থাকে এবং প্রধানমন্ত্রী দায়িত্বে থেকে রাষ্ট্র পরিচালনা করেন, এই সময়ের কথা বলছেন। কিন্তু যখন ক্রাইসিস তৈরি হয়, সরকার পড়ে যায়, অথবা সরকার পদত্যাগ করে, অথবা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনকালীন দায়িত্ব হস্তান্তর হয়, ওই বিশেষ বিশেষ সময় রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি পার্সন রাষ্ট্রের। সুতরাং ওটাও মাথায় রাখতে হবে, যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু ওই টাইমটার সুযোগটাই নেয়। সেটা মাথায় রেখে আমার আবারও রিপিট করি, দল, দেশ, মানুষ, রাজনীতি এর প্রতি কমিটমেন্ট, দায়বদ্ধতা একদম ইমানি দায়িত্ব মনে করে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ, এমনদের বাইরে দিলে বিএনপি আবারও ভুল করবে। কিন্তু এই যে আপনি বলছেন যে, আমরা বলছি যে তার তো কোনো ক্ষমতা নাই, তাহলে চুপ্পু কি করতে পারতো? সে চুপ্পু, আপনি বলছেন চুপ্পু গাদ্দারি করছে আওয়ামী লীগের সাথে, কি করতে পারতো চুপ্পু? চুপ্পু শেখ হাসিনা অন্যায়ভাবে তারে বসাইছে, অবৈধ কাজে সহযোগিতা করার জন্য নিচ্ছে, তারপরও শেখ হাসিনার তৈরি চুপ্পু শেখ হাসিনার জন্য প্রয়োজনে মরতে পারতো, প্রয়োজনে যে বললো আর একটা হেলিকপ্টার ডেকে পালাইতে পারতো, তাতে অন্তত আনুগত্য, প্রভুর প্রতি আনুগত্য গুরুত্বপূর্ণ, সেটুকুও দেখাতে ব্যর্থ হয়েছে এই লোক। আর কি, অন্যায়ভাবেই হোক, সে তার প্রভু, যে তাকে লালন পালন করে যে কোনো অন্যায় সার্ভিসের জন্য একটা পদ দিয়েছে, সেই প্রভুর প্রতি আনুগত্য দেখানোর জন্য যে বুকের ভেতরের যে সাহসটা, ওইটাই তো নাই। এটাই আমলা, এটাই এই সব শ্রেণীর লোক। কিন্তু সে তো মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধ করছে, তার ভিতরে সাহসের কমতি কেন থাকবে? মুক্তিযুদ্ধের সময় সাহস এক জিনিস, পরবর্তীতে বাস্তবতায় এসে অনেক মুক্তিযোদ্ধা তো রাজাকার হয়ে গেছে। যিনি একবার রাজাকার, তিনি আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ জীবনও পাবেন না। কিন্তু মুক্তিযোদ্ধা চাইলে রাজাকার হতে পারে, তার প্রমাণ আছে, সেটা হয়েছে। তিনিও তো ওই শেখ হাসিনার অনৈতিক কাজের সহযোগী হয়ে তিনি তো স্বাধীন বাংলাদেশের রাজাকার হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন। ওকে, আমাদের হাতে আর সময় নেই। শওকত হোসেন সায়ন্ত, তাহসিন রিয়াজ এবং দুবু ভাই, আপনার তিনজনকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।